ওকে, তাহলে ফাইনালি আজকে কি লেকচার 10 রেসপিরেটরি ডিসঅর্ডার, তাই তো? তাহলে লেকচার 10 এ আমরা পড়তে যাচ্ছি রেসপিরেটরি ডিসঅর্ডার। গত ক্লাসে আমরা রেসপিরেটরি ডিসঅর্ডার সম্পর্কে কি একটু বেসিক জিনিসগুলো আলোচনা করেছিলাম আপনাদের। আজকে আমরা পড়া দিয়েছিলাম কি ইনফ্লামেশন গুলো, তাই না? রেসপিরেটরি ডিসঅর্ডার থেকে শুরু করে পেছনের দিকে যত ইনফ্লামেশন আছে বুঝছেন ম্যাডাম? ওকে, ঠিক আছে, আসলে আমরা মাঝখানে লিখতে দিই। তাহলে রেসপিরেটরি ডিসঅর্ডার, এখানে রেসপিরেটরি ডিসঅর্ডার মানে এমন সব রোগ যে রোগগুলা কি রেসপিরেটরি সিস্টেমকে আক্রান্ত করে, ঠিক আছে? তাহলে এমন সব রোগ যারা রেসপিরেটরি সিস্টেমকে আক্রান্ত করে, প্রত্যেকটা রোগ কি ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম বা রেসপিরেটরি ডিসঅর্ডার। এখন কথা হচ্ছে অনেক রোগ আছে যেগুলো কি রেসপিরেটরি সিস্টেমকে আক্রান্ত করে, বাট আমরা এখানে করতে যাচ্ছি ওনলি 4টা ডিজিজ। একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে? একটা আমরা করতে যাচ্ছি নিউমোনিয়া, একটা আমরা করতে যাচ্ছি ব্রঙ্কিয়াল অ্যাজমা, আরেকটা আমরা করতে যাচ্ছি ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? এই 4টা রোগ আমরা মোটামুটি ভাবে রেসপিরেটরি ডিসঅর্ডার হিসাবে করব, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথমে আসি অ্যালার্জিক রাইনাইটিস, হ্যাঁ, এখানে একটা ইনফ্লামেশন আছে রাইনাইটিস, ঠিক আছে? যদি আমি রাইনাইটিসটাকে বলি তাহলে ইনফ্লামেশন অফ নেসাল ক্যাভিটি। তাহলে নেসাল ক্যাভিটিতে যে ইনফ্লামেশন হচ্ছে ওই ইনফ্লামেশনটার নাম কি? রাইনাইটিস। যদি বলি অ্যালার্জিক রাইনাইটিস, আমি বলতে পারি ব্যাকটেরিয়াল রাইনাইটিস, আমি বলতে পারি ভাইরাল রাইনাইটিস, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়াল ভাইরাল যদি রাইনাইটিস আমি বলি তাদের কারণগুলো কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি যদি বলি অ্যালার্জিক রাইনাইটিস, ঠিক আছে, তাহলে কিন্তু রাইনাইটিস মানে ইনফ্লামেশন অফ নেসাল ক্যাভিটি। রাইনাইটিসকে সহজভাবে আরেকটা বলা যায় রানিনোস। রাইনাইটিসের সবচেয়ে বড় লক্ষণ নাক দিয়ে পানি পড়া, ঠিক আছে? তাহলে রানিনোস হচ্ছে রাইনাইটিসের সবচেয়ে বড় লক্ষণ। এখন কথা হচ্ছে দেখেন, অ্যালার্জি হচ্ছে, ঠিক আছে? অ্যালার্জির কারণে নেসাল ক্যাভিটিতে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের কারণে টোটাল কি হচ্ছে? অ্যালার্জিক রাইনাইটিস। তাহলে মূল বিষয়টা কি বুঝতে হবে? যদি আমরা অ্যালার্জিক রাইনাইটিস পড়তে চাই তাহলে আমরা বলবো অ্যালার্জিক রাইনাইটিস এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে বিভিন্ন অ্যালার্জেন্টের প্রতি হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনের কারণে আমার নেসাল ক্যাভিটিতে কি হয়? ইনফ্লামেশন হয়। এর কারণে কি হয়? নাক লাল হয়ে যায়, নাক চুলকায়, নাক দিয়ে পানি পড়ে, চোখ মুখ লাল হয়ে যায়, এগুলো কি কমন লক্ষণ, ঠিক আছে? হাঁচি হয়, তাই না? তাহলে প্রথমে কি হবে? নাক একটু চুলকাবে, এরপর আপনি কি হবে? দুটো হাঁচি দিবেন, হাঁচি দেওয়ার পরে নাক চোখ মুখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে পানি পড়বে, ঠিক আছে? তাহলে অ্যালার্জিক রাইনাইটিসের সংজ্ঞা সহজভাবে যদি আমরা দেখি কিভাবে দিব, যে অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি হয়? বিভিন্ন অ্যালার্জেন্টের কারণে আমার নেসাল ক্যাভিটিতে ইনফ্লামেশন সংঘটিত হয়। এই ইনফ্লামেশনের কারণে কি হয়? আমার রানি নোজ হয়, রেডনেস অফ কি আই অ্যান্ড কি মাউথ হয়, তাই না? অর্থাৎ নাক দিয়ে পানি পড়ে, নাক মুখ চুলকায়, চোখ এবং নাক দিয়ে কি নাক চুলকাবে এবং চোখ এবং নাক দিয়ে পানি ঝরবে, হাঁচি হবে। যদি এটা বেশি সময় ধরে চলে তাহলে কি আপনার হে ফিভারও হয়ে যেতে পারে। হে ফিভার মানে কি? অতিরিক্ত অ্যালার্জির কারণে কি কিছু সিমটম, কিছু লক্ষণ দেখা দেয় শরীরের ভিতরে, ঠিক আছে? এই সকল লক্ষণের ভিতরে কি আছে? আমরা হে ফিভার যখন করবো কি এটা আরেকটা ডিসঅর্ডার, এটারই কি অ্যাকিউট স্ট্রেস, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি অ্যালার্জিটা কেন হয়, ঠিক আছে? আমাদের বিষয়টা হচ্ছে অ্যালার্জিটা কেন হয়, আর অ্যালার্জি হলে কেন নাক দিয়ে পানি পড়ে, ঠিক আছে? অ্যালার্জি হলে কেন চুলকায়। ওকে, আমরা একটু খেয়াল করি যে এটা যদি আমাদের নেসাল ক্যাভিটি হয় তাহলে এটা আমাদের নেসাল সেপ্টাম, ঠিক আছে? এটা আমাদের রাইট নস্ট্রিল, এটা আমাদের কি লেফট নস্ট্রিল, ওকে?
ওকে, নাকের ছিদ্রগুলা। এখন কথা হচ্ছে এটার কাজ কি, পেছনের দিক থেকে এটা কি, এটা হচ্ছে কি ন্যাসোফ্যারিংস, তাই তো? পেছনের দিক থেকে মিলছে কার সাথে? ফ্যারিংস, ঠিক না? তাহলে এইটুকু আমরা জানি এই পথটা। এখন কথা হচ্ছে এখানে অনেক ভেস্টিবুলও থাকে, ভেস্টিবুলের ভিতরে কি অনেক লোমকূপ থাকে, তাই না? অনেক লোম থাকে। এগুলো আমরা কি মোটামুটি ভাবে রেসপিরেটরি সিস্টেমে পড়ে আসছি। এখন কথা হচ্ছে যদি আমরা এটা রেসপিরেটরি সিস্টেমে পড়ি তাহলে ফাইনালি আমরা দেখি অ্যালার্জিটা কিভাবে হয়। ধরেন অ্যালার্জিটা হওয়ার মূল কারণ হচ্ছে অ্যালার্জি একটা ইমিউনো ডিসঅর্ডার। তাহলে কি ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির কারণে কি হয়? অ্যালার্জিক রিঅ্যাকশনগুলো হয়। ইমিউন সিস্টেম কিভাবে হাইপার হয়? দেখেন কখনো কখনো ইমিউন সিস্টেমের ভিতরে কোনো বিষয়ের প্রতি জেনেটিক মিউটেশন ঘটে সেন্সিটিভিটি লাভ করে। তার মানে ওই জিনিসটার প্রতি সে সংবেদনশীল হয়ে যায়, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, একটা ফরেন পার্টিকেল, ঠিক আছে? একটা ফরেন পার্টিকেল, ধরেন কিডনিটা আমাদের দেহের অংশ না, যদি কিডনিটাকে কখনো বডি মনে করে যে এটা ফরেন পার্টিকেল, এটা আমার জন্য কি ক্ষতিকর, ঠিক আছে? তাহলে কি অবশ্যই বডি কখন মনে করবে? যখন বডি নর্মাল বিহেভ হচ্ছে, কিডনিটা আমার শরীরের একটা ভাইটাল অর্গান, বাট বডির বিহেভিয়ার চেঞ্জ যদি হয়ে যায় জেনেটিক মিউটেশনের কারণে, আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তারা যদি মনে করে কিডনি আমার জন্য ক্ষতিকর, তারা কিডনিকে কি করে ফেলতে পারে? নষ্ট করে ফেলতে পারে। যখনই সে মনে করবে, কারণ তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে আমার দেহকে কি শত্রু মুক্ত রাখা। সে যদি মনে করে যে এটা শত্রু, যাকে শত্রু মনে করবে তাকে সে কি ধ্বংস করে দিবে। ওকে, তাকে ধ্বংস করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে যাকে শত্রু মনে করবে, এবং শত্রু চিনিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যদি এর ভিতরে সিস্টেমের মধ্যে ভাইরাস ঢুকায় কি করা হয়, তাকে যদি শত্রু অন্যরকম শত্রু বানায় দেওয়া হয়, যাকে শত্রু বানায় দেওয়া হবে সেই তাকে কি করবে? নষ্ট করে ফেলবে। এখন চিন্তা করেন যদি ধুলাবালি, যে জিনিসটা আমার ভিতরে বেশি ক্ষেত্রে আসছে, ধুলাবালি, ফুলের রেণু, কোনো খাদ্য, তাই না, খাদ্যের কোনো উপাদান, এখন এই টাইপের জিনিসের প্রতি যদি আমার দেহে কোনো অ্যান্টিবডি তৈরি করে বা আমার দেহ মনে করে এটা আমার জন্য কি ভালো না, তখন এই জিনিসটা আমার শরীরের ভিতরে ঢুকলেই কি করবে? ওই অ্যান্টিবডিটা ওই জিনিসটা ঢুকার রাস্তাতে কি বসায় রাখবে বডি। ইমিউন সিস্টেম কি মনে করেন আপনার চোরাচালান হচ্ছে কি দিয়ে? সীমান্ত গেট দিয়ে, তাই না? এখন আমাদের যত রকমের পুলিশ প্রশাসন যা আছে সব কি সীমান্ত গেটে পাহারা বাড়াবে না? ঠিক ধুলাবালি কোন দিক দিয়ে ঢুকবে, বেগুনের উপাদানটা কোন দিক দিয়ে ঢুকবে, কোথায় যাবে লাস্ট পর্যন্ত, ওই প্রত্যেকটা জায়গাতে কি তারা থাকবে ওই জিনিসটাকে প্রতিহত করার জন্য। এখন আমরা ধরতেছি আমাদের ম্যাক্সিমাম অ্যালার্জিক রাইনাইটিসটা কি ধুলাবালি জনিত কারণে বেশি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ধুলাবালি জনিত কারণে যদি অ্যালার্জিক রাইনাইটিস হয়ে থাকে কিভাবে হচ্ছে দেখেন, কিছু জিনিস আমার মনে রাখতে হবে যে আমার বডিতে যা তৈরি হয় রোগ প্রতিরোধের জন্য তাকে কি বলে? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি আমার প্রতিরক্ষা ব্যবস্থা একটা উপাদান, তাই না? আর ভিতরে এই মানে যার বিরুদ্ধে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছে তার নাম কি? অ্যান্টিজেন। তার মানে অ্যান্টিজেন বাইরে থেকে যাবে, অ্যান্টিবডি ভিতরেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ধুলাবালি থেকে ধরি কি অ্যান্টিজেন, আর ধুলাবালির বিরুদ্ধে যে উপাদানগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? অ্যান্টিবডি। ওকে, এখন দেখেন এই যে আমার ন্যাসাল ক্যাভিটি, এগুলো সব স্মুথ মাসেল না? আমরা মাসেল কয় প্রকার পড়ছি মনে আছে? 4 প্রকার। কি কি পড়ছেন বলেন? মাসেল হচ্ছে স্যার আপনার ঠিক বলে স্যার, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, আর হচ্ছে আমরা মাসেল পড়ছি দুই প্রকার, ভলেন্টারি এবং ইনভলেন্টারি, ঐচ্ছিক এবং অনৈচ্ছিক, ঠিক আছে? অনৈচ্ছিক পেশিটাকে আমরা পড়ছি দুই ভাবে, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে কার্ডিয়াক। তাহলে হার্ট বাদ দিয়ে শরীরের অন্যান্য যে মাসেলগুলো আছে অভ্যন্তরীণ সবই স্মুথ মাসেল। তাহলে ন্যাসাল ক্যাভিটির এদিকে যে মাসেলগুলো এগুলো কি স্মুথ মাসেল। দেখেন এই স্মুথ মাসেলে এক ধরনের সেল থাকে মার্শ সেল, কি বলে এদেরকে? মার্শ সেল। হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে কি মার্শ সেল।
ওকে, এই মাস সেলগুলোর গায়ে কি করে আমাদের এই অ্যান্টিবডিগুলা লেগে থাকে যে জায়গা দিয়ে আসবে। তাহলে যে অ্যান্টিবডিটা এখানে কি লেগে আছে, অ্যান্টিবডিটা এখানে লেগে আছে, অ্যান্টিবডিটা এখানে লেগে আছে। আরেকটা জিনিস থাকে স্মুথ মাসেলে, স্মুথ মাসেলে আচ্ছা এই মাসেলের ভিতরে কি থাকে, মাসেলের ভিতরে প্রচুর হিস্টামিন থাকে। তাহলে এগুলো হচ্ছে কি অ্যান্টিবডি, তাই না? এগুলো হচ্ছে অ্যান্টিবডি, এগুলো হচ্ছে কি হিস্টামিন, এগুলো হচ্ছে হিস্টামিন। তাহলে আমি মাসেলকে যদি বলি, মাসেলের ভিতরে প্রচুর হিস্টামিন থাকে। মাসেলের গায়ে লাগানো থাকে অ্যান্টিবডি, ঠিক আছে? মাসেলের গায়ে কি লাগানো থাকে? অ্যান্টিবডি। আর মাসেল তো এটা, ঠিক আছে? এখন আমরা দেখব অ্যান্টিজেন যদি প্রবেশ করে, যে জিনিসের জন্য এই অ্যান্টিবডিগুলা কি রিঅ্যাক্টিভ বা হাইপার সেনসিটিভ, ওই জিনিসগুলো যদি আমার রক্তে প্রবেশ করে বা ওই জায়গা দিয়ে প্রবেশ করে তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে ধুলাবালির বিরুদ্ধে যদি কোনো অ্যান্টিবডি আমার দেহে তৈরি হয়, এই অ্যান্টিবডিগুলো কোথায় থাকবে? চোখ দিয়ে ধুলাবালি ঢুকতে পারে, চোখে ধুলাবালি যেতে পারে, নাকে ধুলাবালি যেতে পারে, তাই না? কানে ধুলাবালি যেতে পারে। তাহলে এই পোর্শনগুলো দিয়ে কি থাকার সম্ভাবনা বেশি থাকে। এখন যদি আমার শরীরে ধুলাবালি ঢুকে, ঢোকার সাথে সাথে ধুলাবালিটাকে সে কি করবে? ক্যাচ করবে, ধরে ফেলবে, ঠিক আছে? সে মনে করবে ধুলাবালিটা কি আমার জন্য ক্ষতিকর। যদিও ধুলাবালি ধরার জন্য আরও উপাদান কি এখানে আমার আছে, তাই না? ভেস্টিবুলে যে লোমগুলো থাকে সেগুলোও কি ধুলাবালিটাকে বাধা দেয়, ক্লিন বাতাসটাকে শুধু কি ভিতরে প্রেরণ করে। বাট যখন আমার অ্যান্টিবডি ধরবে তখন এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন, ধুলাবালি এবং এই অ্যান্টিবডির মধ্যে কি হবে? একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ঠিক আছে? একটা যুদ্ধ হবে। এই চাবে কি যেভাবে হোক একে নিউট্রালাইজ করতে হবে, ঠিক আছে? ধুলাবালিও সহজে নিউট্রালাইজ হতে চাবে না। আলটিমেট দুজনের মধ্যে যখন যুদ্ধ হবে, এই যুদ্ধে দেখেন যুদ্ধক্ষেত্রের ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে? ধরেন আফগানিস্তান আর ইউনাইটেড স্টেটের সৈন্যরা বাংলাদেশে এসে যুদ্ধ করতেছে, ঠিক আছে? তার আফগানিস্তানের বাহিনী এই পাশে, যুক্তরাষ্ট্রের বাহিনী এই পাশে, ওরা ক্ষতিগ্রস্ত হলেও আরেকটা জিনিস ক্ষতিগ্রস্ত হবে না, জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে এখানে যুদ্ধ হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, বাট জায়গা কোথায়? অ্যান্টিজেনটা কার সাথে আছে? অ্যান্টিবডিটা মার্স সেলের সাথে আছে। যখন এই যুদ্ধ হবে মার্স সেলের দেওয়াল কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, রাপচার্ড হয়ে যাবে, ভেঙে যাবে। যখন মার্স সেলের দেওয়াল ভেঙে যাবে তখন প্রবলেম হচ্ছে ভিতর থেকে কি বের হয়ে আসবে? হিস্টামিন। ভিতর থেকে হিস্টামিনটা বের হয়ে আসবে। এই হিস্টামিন বের হয়ে আসার পরে বসে থাকবে না। আমাদের স্মুথ মাসেল আরেকটা জিনিস থাকে, হিস্টামিন রিসেপ্টর। কি থাকে? হিস্টামিন রিসেপ্টর। এই হিস্টামিন রিসেপ্টর লোকেশনের উপর ভিত্তি করে আমরা সহজভাবে যদি ইয়া করি তাহলে তিনটা রিসেপ্টরের কথা আমরা চিন্তা রাখবো। একটা রিসেপ্টর স্মুথ মাসেলে থাকে, যেটা স্মুথ মাসেলে থাকে ওই রিসেপ্টরটাকে বলা হয় কি H1 রিসেপ্টর, মানে হিস্টামিন 1 রিসেপ্টর। ওকে, আরেকটা থাকে কি স্টোমাকে, স্টোমাকে যে রিসেপ্টরটা থাকে একে বলা হয় কি H2 রিসেপ্টর। কি বলে? তাহলে স্টোমাকে যে হিস্টামিন রিসেপ্টর থাকে একে কি বলা হয়? H2 রিসেপ্টর। আরেকটা হচ্ছে তাহলে স্মুথ মাসেল একটা থাকতেছে, আরেকটা থাকে ব্রেইনে, ব্রেইন লেভেলে যেটা থাকে সেটাকে বলা হয় H3 রিসেপ্টর। তাহলে দেখেন হিস্টামিন যদি বাইন্ড করে H1 রিসেপ্টরে তাহলে আপনার কি হবে? অ্যালার্জিক র্যাশ হবে, অ্যালার্জিক চুলকানি হবে। যদি কার সাথে বাইন্ড করে? H1 রিসেপ্টরের সাথে, ঠিক আছে? যদি H2 রিসেপ্টরে বাইন্ড করে তাহলে কি অ্যালার্জিক রিঅ্যাকশন কিন্তু হবে না, তখন কি অধিক পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হবে। তার মানে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আর যদি H3 রিসেপ্টরে বাইন্ড করে ব্রেন রিলেটেড আমাদের কি অনুভূতি রিলেটেড বিভিন্ন কি পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেলাম কি তিনটা রিসেপ্টর, H1, H2, H3 রিসেপ্টর। এর মধ্যে H1 রিসেপ্টরটা কোথায় থাকে? স্মুথ মাসেলে, যেটা কি অ্যালার্জিক রিঅ্যাকশন বোঝার সবচেয়ে বড় মাধ্যম। এখন দেখেন এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন হচ্ছে, আমরা বুঝবো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে? বুঝবো না। আমরা কি মার্স সেল ভেঙে যাচ্ছে এটা আমরা বুঝবো, হিস্টামিন রিলিজ হয়েছে এটা আমরা বুঝবো? বুঝবো না। কিন্তু বুঝবোটা কখন? যখন হিস্টামিন রিলিজ হয়ে এদিকে কি আছে স্মুথ মাসেলে? H1 রিসেপ্টর আছে, তাই না? হিস্টামিনটা এখান থেকে বের হয়ে কোথায় বসবে? H1 রিসেপ্টর, H1 রিসেপ্টর, H1 রিসেপ্টর। যখনই H1 রিসেপ্টরে বসবে তখনই আমাদের কি শুরু হবে? চুলকানি শুরু হবে। চুলকানি শুরু হলে বুঝবো কি অ্যালার্জি। হাঁচি শুরু হবে, অ্যালার্জি বুঝবে। একটু পরেই কি
নাক দিয়ে পানি পড়বে, কারণ এখানে যে হিস্টামিন রিলিজ হচ্ছে, হিস্টামিন বসে থাকবে না। এই দিক দিয়ে কি ক্যাপিলারি আছে না, ব্লাড ভেসেল আছে, তাই না, বিভিন্ন রকম। এই যে ব্লাড ভেসেলগুলো, এই ব্লাড ভেসেলগুলো তো কি থাকে, ব্লাড ভেসেলগুলো তো H1 রিসেপ্টর, ব্লাড ভেসেলগুলো স্মুথ মাসেল, তাহলে ব্লাড ভেসেলগুলো তো কি থাকবে, H1 রিসেপ্টর থাকবে। এখন এই হিস্টামিনগুলো কি শুধু এই H1 রিসেপ্টরে বাইন্ড করবে, ব্লাড ভেসেলের H1 রিসেপ্টরে বাইন্ড করবে। বাইন্ড করলে এই লোকেশনের যে ব্লাড ভেসেলটা আছে এটা কি হয়ে যাবে, ডাইলিউট হয়ে যাবে, মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে ভিতরে যে অসমোটিক প্রেসার ছিল, অসমোটিক প্রেসারটা কমে যাবে। অসমোটিক প্রেসার কমে গেলে ভিতর থেকে কি পানি বের হয়ে আসবে। আপনি দেখবেন যে যে পানিটা বের হচ্ছে এটা কিন্তু বডি মানে ব্লাড টেম্পারেচারের পানি, কারণ পানিটা আসতেছে কোথা থেকে, ব্লাড ভেসেলের ভিতর থেকে। নর্মাল পানির মতো না, এটা একটু গরম থাকবে, ঠিক আছে। যে পানিটা অ্যালার্জির কারণে বের হচ্ছে এই পানিটা কি তুলনামূলকভাবে গরম থাকবে। আপনি চিন্তা করেন হঠাৎ করে ডাকে এত পানি আসলো কোথা থেকে, তাই না। আপনি পানি ফেলতেছেন তো ফেলতেছেন, পানি পড়তেছে, যদি গ্লাসে রাখেন ধরেও যেতে পারে কয়েক মিনিটের মধ্যে, ঠিক আছে। তাহলে এত পানি আসে কোথা থেকে, সবগুলা পানি আসতেছে ব্লাড ভেসেল থেকে, ঠিক আছে। এখন দেখেন তাহলে অ্যালার্জি, আমরা কি ধুলাবালি ঢুকলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হলো, মার্সেল কি ক্ষতিগ্রস্ত হলো, হিস্টামিন বের হয়ে আসলো, হিস্টামিন H1 রিসেপ্টরে বাইন্ড করলো কোথায়, স্মুথ মাসেলে এবং ব্লাড সেল, ব্লাড ভেসেলে। তাহলে স্মুথ মাসেলে বাইন্ড করার কারণে নাক মুখে চুলকানি হবে, আর ব্লাড ভেসেলে বাইন্ড করার কারণে কি হবে, ব্লাড ভেসেল ডাইলিউট হয়ে যাবে, অসমোটিক প্রেসার কমে যাবে, ওইখান থেকে কি পানি বের হয়ে আসবে। স্যার হিস্টামিনটা তো মানে এনজাইম বা হরমোন এরকম কি কোনো উপাদান নাকি নিউরোট্রান্সমিটার, এটা একটা হরমোনই, একটা হরমোন? ঠিক আছে, এটা একটা নিউরোট্রান্সমিটার, হরমোনই একটা হরমোন। এতটুকু ক্লিয়ার কিনা কাহিনীটা, ঠিক আছে। তাহলে আমরা যদি সহজভাবে বলি কি হয়, প্রথমে যদি আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাই না, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, এটা থেকে বুঝি না যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে। প্রথম এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে, কি হচ্ছে, এই রিঅ্যাকশনের কারণে কি হচ্ছে, আমাদের রাপচার, রাপচার মার্সেল, মার্সেল কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। মার্সেল যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে রিলিজ হচ্ছে কি, আমাদের হিস্টামিন রিলিজ হচ্ছে। রিলিজ হচ্ছে হিস্টামিন। হিস্টামিন রিলিজ হয়ে কি করতেছে, প্রথমে H1 রিসেপ্টর অফ স্মুথ মাসেল, H1 রিসেপ্টর, তাহলে দেখেন রিলিজ হচ্ছে কি হিস্টামিন। হিস্টামিন প্রথমে ন্যাসাল ক্যাভিটির যে স্মুথ মাসেল গুলো আছে, ঠিক আছে, ওই স্মুথ মাসেলে কি বাইন্ড করছে, তাই না, বাইন্ড করছে। তাহলে আমার কি হচ্ছে, এটার কারণে কি হচ্ছে, ইচিং হচ্ছে, তাই না, চুলকানি হচ্ছে। তাহলে চুলকানি হচ্ছে কেন, H1 রিসেপ্টরে, ন্যাসাল ক্যাভিটির H1 রিসেপ্টরে বাইন্ড করতে, শুধু কি এখানে বাইন্ড করতেছে, প্লাস H1 রিসেপ্টর অফ ব্লাড ভেসেল, তাই না, ব্লাড ভেসেলে কি বাইন্ড করতেছে। তাহলে কি হচ্ছে, ভ্যাসো ডাইলিউট হচ্ছে, ব্লাড ভেসেলটা ডাইলিউট হয়ে যাচ্ছে, অসমোটিক প্রেসার কমে যাচ্ছে, আলটিমেট কি হচ্ছে, ওইখান থেকে ব্লাড বের হয়ে মানে পানি বের হয়ে যাচ্ছে ব্লাড থেকে, ঠিক আছে। এই পানি দিয়ে কি নাক দিয়ে এই দিক দিয়ে আসতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে লক্ষণগুলো তো বুঝলাম, কি হবে, হাঁচি হবে, নাক দিয়ে পানি পড়বে যখনই অ্যালার্জিক সমস্যা হবে। যদি ন্যাসাল ক্যাভিটিতে হয়, যদি স্কিনে হয়, এটার নাম কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস না, এটার নাম আর্টিকেরিয়া, একই সমস্যার কারণে হচ্ছে, ঠিক আছে। যদি ত্বকে হয়, ত্বকে চাকা চাকা হয়ে ফুলে যাবে, ঠিক আছে, চুলকাবে, শরীরে জ্বর আসতে পারে হালকা, ঠিক আছে। যদি ত্বকের মধ্যে র্যাশ হয়, এই ত্বকের র্যাশটাকে বলতেছি আমরা আর্টিকেরিয়া, কি নাম, আর্টিকেরিয়া। আমরা একদম স্কিন অধ্যায়টা পড়বো, আর্টিকেরিয়া। আর যখন আমরা নাকের কথা বলতেছি তখন এটার নাম কি হচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস। তাহলে অ্যালার্জিক রাইনাইটিসটা কেন হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, মার্সেল রাপচার হয়ে যাচ্ছে, হিস্টামিন রিলিজ হচ্ছে, তারপরে কি এই ব্লাড ভেসেলে বাইন্ড করার কারণে কি হচ্ছে, নাক দিয়ে পানি পড়তেছে, রানিনোস হচ্ছে, রানিনোস, রানিনোস হচ্ছে। আর নেসাল ক্যাভিটিতে বা আয়ের অংশে বাইন্ড করার কারণে কি হচ্ছে, H1 রিসেপ্টরে ইচিং হচ্ছে, চুলকানি হচ্ছে, তাই না, ওকে, হাঁচি হচ্ছে। তাহলে এইটুকু মেকানিজম যদি আমি বুঝি তাহলে ট্রিটমেন্টও সহজ, ঠিক
ঠিক আছে, ট্রিটমেন্ট কিভাবে সহজ, এইখানে ব্যবহার করি আমরা মূলত কি, এইখানে মূলত ব্যবহার করি অ্যান্টি হিস্টামিন। কি ব্যবহার করি? ড্রাগ যেগুলো কি অ্যান্টি হিস্টামিন ড্রাগ। হিস্টামিন। দেখেন বের হচ্ছে কি এখান থেকে হিস্টামিন হিস্টামিন। তাহলে হিস্টামিন বের হলে আমরা যদি এমন একটা ওষুধ খাই যে ওষুধটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন, হিস্টামিনকে যে কাজ করতে দিবে না, যে ওষুধটা কি অ্যান্টি হিস্টামিন, ঠিক আছে, তাহলে কি হিস্টামিন কাজ করতে পারবে না। হিস্টামিন কাজ না করতে পারলে কি চুলকানিও হবে না, ভ্যাসোডাইলিউটও হবে না, ঠিক আছে, তাহলে কি কিছুক্ষণের মধ্যে নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে, চুলকানিও বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যান্টি হিস্টামিন কাজ করবে কোথায়? এই যে রিসেপ্টরগুলো আছে, ঠিক আছে, এই যে রিসেপ্টরগুলো, এই রিসেপ্টরগুলোতে মাসেল না স্মুথ মাসেলের যে রিসেপ্টর থাকে H1 রিসেপ্টর, হ্যাঁ, এই H1 রিসেপ্টরটাকে কি করে দিবে? সে ব্লক করে রাখবে এইভাবে। অ্যান্টিহিস্টামিনগুলো কি H1 রিসেপ্টরকে ব্লক করে রাখবে। কারণ কি? চুম্বক, ঠিক আছে, ধরেন ইলেকট্রিক চুম্বক নরমাল চুম্বকের চেয়ে অনেক বেশি শক্তিশালী না? তাহলে চিন্তা করেন যে এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের প্রতি যার টান বেশি সে কি আগে যে বাইন্ড করবে না? এই রিসেপ্টরের প্রতি যার বাইন্ড করার শক্তি বেশি, এখানে যদি হিস্টামিন বাইন্ড করে থাকে, হিস্টামিনের চেয়ে ওই রিসেপ্টরের প্রতি টান বেশি, এরকম কোনো ড্রাগ যদি আমি কি দেই তাহলে কি হবে? ওই ড্রাগটা হিস্টামিনকে এখান থেকে উঠাই দিয়ে এখানে বসে থাকবে, হিস্টামিন রিলিজ হবে, বাট সে কি কোনো স্মুথ মাসেলে বাইন্ড করতে পারবে না। যদি স্মুথ মাসেলে বাইন্ড না করে চুলকানিও হবে না, স্মুথ মাসেলে বাইন্ড না করে নাক দিয়ে পানিও পড়বে না। আরেকটা কাজ করবে, এই যে মাসেল রাপচার হয়ে গেছে, তাহলে হিস্টামিনের বিরুদ্ধে কাজ করছে। আরেকটা কাজ করবে কি, এই যে মাসেলটা রাপচার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই রাপচার্ড হয়ে যাওয়া মাসেলটাকে কি করবে? সে আবারও রিজেনারেট করে দেবে, ঠিক আছে, আবারও এটাকে কি করে দিবে? ঠিক করে দিবে সেল মেমব্রেনটাকে। তাহলে সেল মেমব্রেনটা ঠিক করে দিলে কি হবে? ভিতর থেকে আর হিস্টামিন রিলিজ হবে না, ভিতর থেকে হিস্টামিন রিলিজ হচ্ছে না, আবার কি হিস্টামিন তার রিসেপ্টরে কাজও করতে পারছে না, আলটিমেট অ্যান্টি হিস্টামিনেটিভ। সেজন্য আমরা কি খাই এখানে? হিস্টাসিন, যেটাকে আমরা বলি, তাই না? হিস্টাসিন অ্যান্টি হিস্টামিন, ফ্যাক্সোফিনাডিন, লোপাটেডিন, লোরাটেডিন, ডেস্টোরাটেডিন, ইভাস্টিন, মিজোলাস্টিন, ঠিক আছে, ব্রোমোহ্যাক্সিন না, এখানে হচ্ছে ম্যাক্সিডাল। ম্যাক্সিডালের প্রিপারেশন কি? আচ্ছা যাই হোক, এটা ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন দুই ভাগে বিভক্ত। ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো কি হবে এটা আমরা পড়বো থার্ড সেমিস্টারে, ঠিক আছে। ফার্স্ট জেনারেশনের কি থাকবে? ড্রাগগুলোতে একটু ঘুম ঘুম ভাব আসবে। সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলোর ঘুম ঘুম ভাব বা সিডেটিভ ইফেক্ট তুলনামূলকভাবে কি কম থাকবে। তাহলে এতটুকু মেকানিজম ক্লিয়ার কিনা? এরপর আমরা এখানে ব্যবহার করতে পারি স্টেরয়েড। কি? স্টেরয়েডাল ড্রাগ। দেখেন স্টেরয়েডাল ড্রাগগুলো হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। এরা কি করে? অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবেও কাজ করে, আবার কি করে? ইমিউনোসাপ্রেসিং এজেন্ট হিসাবেও কাজ করে। তাহলে ইমিউন সিস্টেমের কে অ্যান্টিবডির কারণে এই অ্যালার্জিটা সংঘটিত হচ্ছে। আমি যদি স্টেরয়েড জাতীয় ড্রাগ খাই, তারা কি করবে? এই যে এখানে যে ক্ষতিকর অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে, অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে দিবে। তাহলে অ্যান্টিবডি যদি নষ্ট হয়ে যায়, এখন ধুলোবালি ঢুকলে কি আর কোনো রেসপন্স হবে? স্টেরয়েডটা আবার বেশি পরিমাণ ব্যবহার করাটাও ক্ষতিকর, বা স্টেরয়েডের আবার একটু মাত্রাটা যদি বেশি হয়ে যায় বা মানে নির্দিষ্ট মাত্রায় যদি না ইয়ে করে, তাহলে স্টেরয়েড করে দিতে পারবো না। আপনি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করবেন। ওকে, তাহলে এখানে কমন ওষুধ হচ্ছে কি? অ্যান্টিহিস্টামিন। কমন ওষুধ হচ্ছে কি? স্টেরয়েড। আমার এই সমস্যা প্রচুর আছে, ঠিক আছে। তাহলে অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড হচ্ছে এই রোগের মূল ওষুধ। এরপরও যদি কখনো কখনো অ্যালার্জি যদি বেড়ে যায়, রোগী যদি না বুঝে, ঠিক আছে, তাহলে সেটা কমানোর জন্য, অ্যালার্জি না সেকেন্ডারি ইনফেকশন যেন না হয়, কারণ এখানে সিভিয়ার এলাকা জুড়ে কি হতে পারে? ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে। ইনফ্লামেশনটা কমানোর জন্য কখনো কখনো একদম মাইল্ড পটেনশিয়াল অ্যান্টিবায়োটিক 2 দিন 3 দিনের জন্য ব্যবহার করা যেতে পারে। বলছি ইন কেস অফ সিভিয়ারিটি, যদি অ্যালার্জিক রিঅ্যাকশনটা অনেক বেশি কি থাকে? সিভিয়ার থাকে। তবে মূলত অ্যান্টিহিস্টামিন আর স্টেরয়েড হচ্ছে কি মূল চিকিৎসা। যদি গায়ে জ্বর থাকে তাহলে কি প্যারাসিটামল ইউজ করা যেতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে অ্যালার্জিক রিঅ্যাকশন কাকে বলে বা অ্যালার্জিক রাইনাইটিস কাকে বলে? এটা কত প্রকার? 2 প্রকার।
একটা হচ্ছে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আর একটা হচ্ছে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। আমরা সহজভাবে যদি বলি, সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস মানে হচ্ছে কি, বিভিন্ন সিজনে আমাদের কি হয়, বিভিন্ন জিনিসের প্রতি সেনসিটিভিটি বেড়ে যায়। যেমন যার ধুলাবালির প্রতি সেনসিটিভিটি আছে, তার অ্যালার্জিক রিঅ্যাকশনগুলো কখন বেশি হবে? গ্রীষ্মকালে বেশি হয়। শীতকালে। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে, সেই কারণে ধুলাবালিটা কি অনেক বেশি উঠে। ঠিক আছে, এখন চিন্তা করেন যার ফুলের রেণুতে সমস্যা আছে তার কি হবে? বসন্তকাল। ঠিক আছে, তাহলে হ্যাঁ ফুলের রেণুতেও গল্প শুনছেন, এরপরে কি হাসি দেওয়া শুরু হয়ে যায়, অনেক আছে না এরকম। ওকে, এই ফুলের রেণুতে যাদের সমস্যা আছে, মানে কি বলবো, যে ফুলের কোনো উপাদানের প্রতি যদি সমস্যা থাকে, ফুল কোন জায়গায় বেশি থাকে, বেশি তৈরি হয়? অবশ্যই কি বসন্তকালে। ঠিক আছে, তাহলে বসন্তকালে কি হবে? তার অ্যালার্জির প্রাদুর্ভাব বেড়ে যাবে। ঠিক আছে, এমনি সিজন টু সিজন কি হতে পারে? খাবারের অ্যালার্জির কথা যদি আমরা বলি, বেগুন এক সিজনে বেশি পাওয়া যায়, তাই না? আরেক সিজনে কি সবজি, তো শীতের সিজনে বেশি পাওয়া যায়, তাই না? যদি সবজিতে কারো অ্যালার্জি থাকে শীতকালে কি বিষয়, কারো কারো ইলিশ মাছ অ্যালার্জি থাকে, কারো কারো মাংসে অ্যালার্জি থাকে, চিংড়ি মাছ অ্যালার্জি থাকে। কিন্তু মনে রাখতে হবে, অ্যালার্জির চিকিৎসা এই দুইটা প্রথম না, কিন্তু এই দুইটা হচ্ছে সেকেন্ড, সাময়িক। ফার্স্ট চিকিৎসা কি? ফার্স্ট চিকিৎসা হচ্ছে যে জিনিসে অ্যালার্জি ওইটাকে আগে আইডেন্টিফাই করে ওই জিনিসটা ইউজ করা থেকে বিরত রাখবে। আপনার মুসুরির ডালে অ্যালার্জি, বুঝেন? এটা তো আমার জানার কথা না, তাই না? যেহেতু আমি টেস্ট করি না আপনাকে, কিন্তু আপনি তো বুঝেন যে মসুরির ডাল খেলে এই সমস্যাটা আমার হয়, এটা আপনি বুঝেন না? আপনি তো বুঝেন যে ইলিশ মাছ খাওয়ার পরে আপনার কি এই সমস্যা হয়, গরুর মাংস খেলে আপনার এই সমস্যা হয়, এটা আপনি বুঝেন না? যে যে জিনিসে আপনার অ্যালার্জি হবে তার একটা লিস্ট করে নিতে হবে, যে হাঁসের মাংসে, হাঁসের ডিমে অ্যালার্জি, গরুর মাংসে অ্যালার্জি, চিংড়িতে অ্যালার্জি, লিস্ট করতে হবে। যে জিনিসগুলোতে অ্যালার্জি আছে ওগুলো আপনার খাতা থেকে কি বাদ দিয়ে দিতে হবে পার্মানেন্টলি। যদি বাদ দিতে না পারেন, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তাহলে কি পকেটে একটা করে অ্যান্টিহিস্টামিন নিয়ে ঘুরবেন। মনে করেন মেহমান বাড়ি গেছেন, এখন ওখানে গরুর মাংস দিছে, ঠিক আছে, এখন গরুর মাংসে অ্যালার্জি আছে, খেতেও ইচ্ছা করতেছে, কি করবেন? তখন আগে একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নেবেন, তারপরে কি খাবেন এটা খাবেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? অ্যালার্জিক রাইনাইটিস পারবেন না এখন? তাহলে এখানে আমরা কি করবো? অ্যালার্জিক রাইনাইটিস কি, অ্যালার্জিক রাইনাইটিস কত প্রকার, অ্যালার্জিক রাইনাইটিস কেন হয়, অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণ কি, অ্যালার্জিক রাইনাইটিসের কি ম্যানেজমেন্ট কি। দেখেন কোনটা বুঝতে সমস্যা হয়েছে। স্যার স্টেরয়েড মেডিসিন কোনগুলো স্যার? স্টেরয়েড মেডিসিন কোনগুলা? যেগুলোর গায়ে কি লোন থাকে, লোন, প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, কর্টিসন, কর্টিসল, ডেক্সামিথাসন, ঠিক আছে, স্টেরন, তাই না, ডেকাসন। শেষ ম্যাডাম অ্যালার্জিক রাইনাইটিস। ওকে, এবার আমরা আলোচনা করতে পারি নিউমোনিয়া। ওকে, তাহলে দেখেন নিউমোনিয়া যদি আমরা সহজভাবে বলি ওই রকমই, কিন্তু এটা অটো ইমিউনো ডিজিজ না। প্রথম কথা কি, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ। কি ডিজিজ? হ্যাঁ, নিউমোনিয়ার কথা যখন আমরা বলবো তখন আমরা কি ওই একই জিনিস, নিউমোনিয়া কি, ঠিক আছে, কি যদি বলি আমরা একদম সিম্পলি একটা ব্যাকটেরিয়াকে মেজরলি দায়ী করব। কি ব্যাকটেরিয়াটার নাম আপনি সংজ্ঞাতে বলে দিতে পারেন যে এটা এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কি হয়, অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ড্রাক্টে কি ইনফ্লামেশন হয়। তাহলে অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ড্রাক্টের কথা যদি আমি চিন্তা করি, মনে আছে আমরা রেসপিরেটরি সিস্টেমে পড়ছিলাম, মানে একেবারে আঙ্গুরের মতো যে অংশগুলো, এখানে কি হচ্ছে, বাতাস আসতেছে না, অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের পাশ দিয়ে কি যায়, ব্লাড ভেসেল যায় না, ব্লাড ভেসেল যায়, ব্লাডের মধ্যে কি থাকে, এগুলো আসে কোথায়, হার্টের রাইট চেম্বার থেকে, তাই না? তাহলে রাইট সাইডের চেম্বার থেকে যে ব্লাডগুলো আসে কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, এখানে অক্সিজেন বেশি থাকে। অক্সিজেনটা ডিফিউশন প্রক্রিয়ায় চলে যায় অ্যালভিউলায়, সরি কার্বন ডাই অক্সাইড, আর অক্সিজেনটা চলে যায় কোথায়, ব্লাডে, ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে। ওকে,
এখন কথা হচ্ছে এই যে ডিফিউশন প্রক্রিয়াটা হচ্ছে নর্মাল ফিনোমিনা। যদি আমার নিউমোনিয়া হয় তখন আর এটা হবে না। নিউমোনিয়া হচ্ছে কি ইনফ্লামেশন অফ অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ড্রাগ। অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ড্রাগের ভিতরে ইনফ্লামেশন হলে দিতে পানি জমে যেতে পারে, সোয়েলিং হতে পারে। সোয়েলিং হলে অক্সিজেনটা কি পানির উপরে থাকবে, এটা কি পাস হবে না, যে কারণে এখানে শ্বাসকষ্ট হতে পারে। তবে এটা অ্যাজমাটিক শ্বাসকষ্টের মতো লাগবে না, মনে হবে কি নিচের দিকে যাচ্ছে না, পাস হচ্ছে না। ঠিক আছে, শরীরে অক্সিজেনের অভাব অল্পতে দেখা দিতে পারে। এখন চিন্তা করেন, আমরা সিম্পলি জাস্ট বুঝি লোকটা যে অ্যালভিউলাই, হ্যাঁ, এন্ড কি অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলাই এবং অ্যালভিউলার ডাক্টের ইনফ্লামেশন হবে ডিউ টু স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, নিউমোনিয়া। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার আক্রমণে যদি অ্যালভিউলার ড্রাগকে ইনফ্লামেশন হয়, এই কারণে যদি সিভিয়ার জ্বর হয়, ঠিক আছে, নিউমোনিয়ার খুবই কমন একটা লক্ষণ হচ্ছে কি জ্বর। অ্যাপ্রক্সিমেট কি 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কি জ্বর থাকবে নিউমোনিয়া। ঠিক আছে, তার সাথে কি চেস্ট টান, বুক টান থাকবে, শ্বাসকষ্ট থাকবে, বুকের মুভমেন্ট কি অনেক বেশি থাকবে। ঠিক আছে, চেস্ট মুভমেন্টটাও কি অনেক বেশি থাকবে। বিশেষ করে এই রোগে আক্রান্ত হয় কারা? বাচ্চারা। এখনো বাচ্চার মৃত্যু খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কি নিউমোনিয়া। যদিও আমাদেরকে কি দিচ্ছে এখন সরাসরি নিউমোনিয়ার টিকা দিচ্ছে, ওই আমাদের যে ইপিআই ভ্যাকসিনেশন আছে, ঠিক আছে, ওখানে যে পিসিভি টিকাটা দিচ্ছে, ঠিক আছে, নিউমোকক্কাল ভাইরাসের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে টিকাটা দিচ্ছে এটা নিউমোনিয়ার টিকা। কিন্তু নিউমোনিয়ার টিকা দিলেই যে বডিতে অ্যান্টিবডি শো আপ করবে তাও নাও হতে পারে, তাই না? ওকে, তাহলে নিউমোনিয়ার আমরা যদি বলি নিউমোনিয়া কি, তাহলে কি বললাম? এটা একটা ইনফ্লামেশন। কোথায় হয়? অ্যালভিউলার এবং অ্যালভিউলার ড্রাগটে হয়। কি কারণে নিউমোনিয়াটা হয়? মেজর কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক একটা ব্যাকটেরিয়া। যদি এই রোগটা হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পায়? দেখেন লক্ষণগুলো স্পষ্ট করে বলে দিছি আমরা। কি কি লক্ষণ প্রকাশ পায়? আরে এটা কি ব্যাকটেরিয়া না? হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিয়ার নাম। পেজ নাম্বার দেখেন 48 পেজ। 48 পেজ দেখেন, কারণগুলো বলছে। কি বলছে? নিউমোনিয়ার প্রধান কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, প্রধান কারণ। এছাড়াও কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গালের কারণেও কি হতে পারে? নিউমোনিয়া হতে পারে। তাছাড়াও লাংসে যদি কোনো ইনফ্লামেশন হয়, লাংস যদি অ্যাবসেস হয়, দুর্বল ইমিউনিটি যদি হয়, বা বিভিন্ন খাদ্যের কারণে, দেখেন খাদ্যের কারণে যে নিউমোনিয়াটা হয় তাকে বলা হয় অ্যাসপাইরেশন নিউমোনিয়া। ঠিক আছে, এটা কি কাদের হয়? আমরা অনেক সময় দেখা যায় না ছোট বাচ্চাদের, ঠিক আছে, বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে তুলেই কি ভালো করে না ওঠায় মুখ দিয়ে কি চামিচ দিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে, এই সময় কি হতে পারে? বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে, খাবারটা যদি লিকুইড খাবার হয়ে থাকে তার ডাইজেস্টিভ ট্র্যাকে না ঢুকে রেসপিরেটরি ট্র্যাকে ঢুকে যেতে পারে। ঠিক আছে, মাদক নিরাময় কেন্দ্রেও এই টাইপের কারণে অ্যাসপাইরেশন নিউমোনিয়া হয়ে অনেক রোগী মারা যেতে পারে। যেমন যারা মাদক আসক্ত তাদেরকে যখন চিকিৎসা করা হয়, মাদকের কিছুটা ইউজ করে চিকিৎসা করা হয়, একেবারে মাদক দিয়ে চিকিৎসা করা হয় না, কারণ একবারে কোনো জিনিস বাদ দেওয়া যাবে না, কমাতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, কখনো কখনো অতিরিক্ত ইয়া করে ঘুমের ওষুধও কি দেওয়া হয়। এখন মনে করেন একজন সিস্টার তাকে স্যুপ খাওয়াচ্ছে, সে কি ঘুমায় আছে ওষুধের ইয়ের কারণে, যখনই তাকে দিবে যদি এটা কি রেসপিরেটরি ট্র্যাকে চলে যায় তাহলে অ্যাসপাইরেশন নিউমোনিয়া হয়ে যাবে, এবং এটাও কি মৃত্যুর একটা গুরুত্বপূর্ণ কারণ। ওকে, তাহলে আমরা কি বললাম? তিনটা জিনিস পড়া শেষ। নিউমোনিয়াটা কি? একটা ইনফ্লামেশন। কি কারণে হয়? ব্যাকটেরিয়া। ঠিক আছে, মেইনলি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার কারণে। লক্ষণ কি কি আসে দেখেন, বলছে যে তীব্র শীত আকারে কাঁপুনিতে জ্বর আসে, শিশুদের ক্ষেত্রে কি বমি এবং খিঁচুনিও হতে পারে। জ্বরটা এত বেশি আসে যেখানে কি খিঁচুনি হওয়ারও সম্ভাবনা থাকে। জ্বর একেবারে কি 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে। বুকে ব্যথা থাকে, সাধারণত বুকের ডান দিকে। কেন? ডান পাশের লাংসটাকে অনেক বড় থাকে তুলনামূলক, তাই না? ম্যাক্সিমাম লাংস রিলেটেড ডিজিজগুলো কি রাইট সাইডে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পিঠে ব্যথা এবং ঘাড়ের দিকেও ছড়িয়ে পড়ে। অল্প অল্প ব্যথা সহকারে কাশি হতে পারে। কাশি প্রথমে শুষ্ক, পরে আঠালো, কফ বের হতে পারে। কফ কখনো কখনো বাদামি, তাতে রক্তকণিকা থাকতে পারে। শরীর ম্যাচ করে, মাথা ব্যথা, ক্ষুধামন্দা, সমস্ত শরীর এবং হাত পা ব্যথা হতে পারে। ঘন ঘন শ্বাস নিতে দেখা যায়, ইম্পর্টেন্ট একটা টার্ম। ঘন ঘন শ্বাস নিতে দেখা যায়, রুগীকে অনেক দুর্বল মনে হবে।
পালস দ্রুত হবে, রোগীর পালস কি বেড়ে যাবে, চামড়া গরম এবং শুষ্ক থাকবে, মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করবে, শ্বাস নিতে কষ্ট হবে, চেস্ট মুভমেন্ট কমে যাবে, প্রস্রাবের পরিমাণ কম হয় এবং জিহ্বা লেপাকৃতির থাকে। এখানে জ্বরের লক্ষণ এবং কি শ্বাস প্রশ্বাসের কষ্টের লক্ষণ কি দুইটা একত্রেই হচ্ছে কি নিউমোনিয়ার লক্ষণ। অন্য অন্য জ্বর হলেও কিন্তু কি জিহ্বা উপর একটা স্তর পড়তে পারে, তাই না? এই জ্বরেও পড়বে যেহেতু জ্বর থাকে। হ্যাঁ, যেহেতু জ্বর থাকবে তার মানে কি জিহ্বার স্তর পড়বে, জিহ্বার স্বাদ কি নষ্ট হয়ে যেতে পারে, জিহ্বা তিতা লাগতে পারে, সব জিনিস খেলে কি একদম তিতা তিতা লাগতে পারে। ঠিক আছে, আসলে কি আমাদের শরীরে কিছু ফ্লুইড আছে, কিছু উপাদান আছে, এই সকল উপাদানের তারতম্যের কারণে কি হয় এই যে তিতা তিতা লাগা এটা হয়। যখন আমাদের জ্বর হয়, ঠিক আছে, তখন দেখা যায় যে বডি ফ্লুইডে কি হয়, গরম জিনিসের প্রাদুর্ভাব দেখা দেয়। এগুলোতে কি পিত্তের আধিক্য দেখা যেতে পারে। অতিরিক্ত পিত্তাধিক্যের কারণে কি হতে পারে, এই যে আমাদের যে মুখ টুক এগুলো সব তিতা হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি লক্ষণটা পেলাম না? এখন আমরা যদি চিকিৎসায় যাই বা ম্যানেজমেন্টে যাই, এই রোগের প্রথম চিকিৎসা হচ্ছে কি হ্যাঁ একদম মডারেট টু সিভিয়ার, মানে কি পটেনশিয়াল অ্যান্টিবায়োটিক, অর্থাৎ শক্তিশালী অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করতে হবে। ওকে, কারণ এটা সুনির্দিষ্টভাবে হচ্ছে কি দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে। তাহলে এই রোগে কি অ্যান্টিবায়োটিকটা ফার্স্ট চয়েস, অ্যান্টিবায়োটিক সবার আগে দিতে হবে। এরপরে কি অ্যান্টিবায়োটিকের সাথে যেহেতু জ্বর থাকবে তার মানে কি প্যারাসিটামল জাতীয় ওষুধ ইউজ করা যাবে। এরপরে কি যেহেতু রোগীর শ্বাসকষ্ট থাকতে পারে, বুকের ভিতরে বিভিন্ন কফ টফ জমতে পারে, তাই না? তাহলে কি শ্বাসকষ্ট দূর করার জন্য বা কফ দূর করার জন্য আমরা স্টেরয়েড জাতীয় ড্রাগ দিতে পারি। রেসপিরেটরি সিস্টেমে অ্যাজমা থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় কি স্টেরয়েডটা কমন ব্যবহার করা হয়। স্টেরয়েড কি অ্যাজমার ক্ষেত্রেও কি প্রচুর ব্যবহার করে না? ইনহেলারের ভিতরে কি সালবিউটামলের সাথে স্টেরয়েড থাকে, স্টেরয়েড একা থাকে। ঠিক আছে, ওকে, তাহলে স্টেরয়েড জাতীয় ড্রাগ রেসপিরেটরি সিস্টেমে কি অনেক ব্যবহার করা যেতে পারে। ওকে, এরপরে কি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যেতে পারে, অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ, অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ কি সালবিউটামল, লিভোসালবিউটামল এই টাইপের ড্রাগ ব্যবহার করা যেতে পারে। আর স্টেরয়েড ব্যবহার করতেছি কেন? যেহেতু এখানে পানি আসছে। স্টেরয়েডের একটা প্রপার্টিস কি কোরোসিভ, এটা কি এটা শুকাতে সাহায্য করে। ঠিক আছে, আবার এটাও মনে রাখতে হবে এটা কিন্তু ইমিউন সিস্টেম দুর্বল করে ফেলে। তার মানে কি হ্যাঁ, তার মানে স্টেরয়েড বেশি দিন ব্যবহার করা যাবে না। স্টেরয়েড বেশি দিন ব্যবহার করলে কি হবে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে। আপনি এই রোগে মানে আক্রান্ত না হলে পরবর্তীতে কি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে প্রাথমিকভাবে কি তারপরে শরীরটা যদি অনেক জ্বর থাকে শরীরটা আমরা কি মুছে দেওয়ার ব্যবস্থা করতে পারি ঠান্ডা পানি দিয়ে, কুসুম কুসুম। ঠিক আছে, একেবারে ঠান্ডা পানিও না, একেবারে গরম পানিও না, নর্মাল ওয়াটার কি। তাহলে আমরা নিউমোনিয়া পারবো না। নিউমোনিয়াটা কি? নিউমোনিয়া হচ্ছে এমন একটা ডিজিজ যেটা একটা ইনফ্লামেশন টাইপের। কেন হচ্ছে? একটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে। ঠিক আছে, হলে কি হচ্ছে, জ্বর হচ্ছে, চেস্ট মুভমেন্ট কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, সায়ানোসিসও হতে পারে, শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে কি গায়ে জ্বর থাকতেছে, শরীর ব্যথা করতেছে, গা ম্যাচ ম্যাচ করতেছে। এই টাইপের লক্ষণগুলো কি হ্যাঁ নিউমোনিয়ার ভিতরে দেখা যাবে। নেক্সট ওয়ান আমরা যদি বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা। দেখেন, ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ডিজিজ, মানে এই রোগের কোনো সুনির্দিষ্ট কারণ নাই, বিভিন্ন কারণে এই টাইপের রোগ হতে পারে। এখন অ্যাজমাটা কেন হয়? যে কারণেই হোক, আমরা যে পড়ছিলাম আমাদের কি এখানে যদি আমাদের অ্যালভিওলা থাকে, কি বলে ট্র্যাকিয়া থাকে, ট্র্যাকিয়ার নিচে আমাদের কি রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কা ছিল না? রাইট অ্যান্ড লেফট কি প্রিন্সিপাল ব্রঙ্কা। প্রিন্সিপাল ব্রঙ্কাটা যখন ভাগ হয় এটার নাম কি বলে? লোবার ব্রঙ্কাই, তাই না? লোবার ব্রঙ্কাটা যখন ভাগ হয় এটার নাম কি বলে? সেগমেন্টাল ব্রঙ্কাই। সেগমেন্টাল ব্রঙ্কাটা যখন ভাগ হয় এটাকে কি বলে? টার্মিনাল ব্রঙ্কিউলস, রেসপিরেটরি ব্রঙ্কিউলস। ওকে, এখন কথা হচ্ছে এই যে ব্রঙ্কাই ব্রঙ্কিউলস গুলো, এই ব্রঙ্কাই ব্রঙ্কিউলস গুলো যদি কি বিভিন্ন কারণে চিকন হয়ে যায়, কি হয়ে যায়, ভিতরে বিভিন্ন প্ল্যাক জমে কি হয়ে যায়, এরকম ন্যারো হয়ে যায়। তাহলে ন্যারো হয়ে গেলে কি হবে? দেখেন, এতটুকু জায়গা দিয়ে যে পরিমাণ বাতাস একবারে প্রবেশ করত, এতটুকু জায়গা দিয়ে কিন্তু সেই পরিমাণ বাতাস আর প্রবেশ করবে না। তাহলে কি আমি একজন স্বাভাবিক সুস্থ মানুষ একবার নিঃশ্বাস নিলে যত সিসি বাতাস ভিতরে ঢুকবে, একজন অ্যাজমাটিক পেশেন্টকে ওই পরিমাণ বাতাস নিতে 3-4 বার কি করতে হবে?
শ্বাস নিতে হবে। তখন কি আমি একবার শ্বাস নিচ্ছি, তাকে 3-4 বার নিতে হবে। তাকে দেখে মনে হবে কি হাঁপানি হচ্ছে, সে হাঁপাচ্ছে। হাঁপাইলে আমরা কি করি, ঘন ঘন শ্বাস নেই না, তাকে সবসময় কি মনে হবে যে সে হাঁপাচ্ছে। কিসের জন্য? তার এই যে যে ব্রঙ্কাইগুলো আছে, এই ব্রঙ্কাইগুলো কি হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, সে কারণে কি হচ্ছে না, তার ভিতরে বাতাস পাসেস হচ্ছে না ভালো করে। ওকে, তাহলে এই যে ব্রঙ্কাইগুলো ন্যারো হয়ে যাওয়ার কারণে বাতাস পাসেস হচ্ছে না, এই কারণে যে সমস্যাটা হচ্ছে এটাকে আমরা কি বলতেছি, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এটা সুনির্দিষ্ট কোনো কারণ নাই, বিভিন্ন কারণে এটা হতে পারে, ইভেন কি বংশগত কারণেও এটা হতে পারে। দেখেন অ্যাজমার কারণ কি, পেজ নাম্বার 43। বলছে কি অ্যাজমার সুনির্দিষ্ট কোনো কারণ আজ পর্যন্ত জানা যায়নি, তবে নিম্নলিখিত কারণে অ্যাজমা হতে পারে। কি কি কারণে? যদি কারো অ্যালার্জি হিস্ট্রি থাকে, ক্রনিক ব্রঙ্কাইটিস রোগে ভুগে, বংশগত কারণে হতে পারে, হৃৎপিণ্ডের দুর্বলতার কারণে লাংসে বেশি পরিমাণ ব্লাড সঞ্চয় হয়ে কার্ডিয়াক অ্যাজমা হতে পারে, ব্লাড ইসোনোফিল বৃদ্ধি পাওয়ার কারণে অ্যাজমা হতে পারে, ফুসফুসের দুর্বলতার জন্য অ্যাজমা হতে পারে, মানে লাংসের দুর্বলতার কারণে, তারপর লাংসের বায়ুবাহী নালীগুলো সংকুচিত হয়ে অ্যাজমা হতে পারে, তারপর কি দূষিত বাতাস, ধুলাবালি, খাদ্যের কারণেও কি হতে পারে, অ্যাজমা হতে পারে। শ্বাসনালীতে ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণের কারণে অ্যাজমা হতে পারে। তারপরে কি দুশ্চিন্তা, ভয় বৃদ্ধি, পুরাতন সর্দি কাশি, দুর্বল ইমিউনিটি, হুপিং কফ ইত্যাদি রোগগুলো কি হতে পারে, অ্যাজমা হতে পারে। অথবা কি কারো কারো অ্যাজমা আছে পরিমাণে অনেক কম বা ওইভাবে বোঝা যায় না, কিন্তু সে যদি একটু পরিশ্রম করে তাকে কি বোঝা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে। সে যদি কি একটু ভয় পায়, একটু বেশি আনন্দিত হয়ে যায়, কান্নাকাটি করে যায়, দেখা যায় কি তার শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিভিন্ন কারণে কি অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে বা অ্যাজমা হতে পারে। ওকে, তাহলে অ্যাজমা হলে কি হবে, দেখেন হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে, গলা এবং বুকে কি শ্বাস শ্বাস শব্দ হবে, এটা মনে রাখতে হবে। অ্যাজমাটিক রোগী যখন শ্বাসকষ্ট হয়, হা করলে কি গলা এবং ইয়াদের একটা বাঁশির শব্দ বের হয়। ঠিক আছে, সে যখন শ্বাস নেবে কি হা করে শ্বাস নেবে এবং একটা বাঁশির শব্দ বের হবে। এবং দেখবেন কি অনেকে দেওয়ালে এরকম ইয়া করে কি শ্বাস নিচ্ছে, কারণ এইভাবে শ্বাস নিলে সে একটু আরাম বোধ করে, আর তাছাড়া অস্থির লাগবে, ভিতরে বাতাস না ঢুকলে যেমন লাগে ঠিক সেরকম অস্থির কি তার লাগবে। ঠিক আছে, বুকে দম কি বুক চাপ বোধ হবে, দম বন্ধ হয়ে আসবে, শুয়ে থাকতে কষ্ট হবে, ঝুঁকে বসলে কি আরাম বোধ হবে, কাশি হবে, কাশি বের হলে কি বুকের কফটা কমে যাবে। তাহলে দেখেন কাশি এবং অ্যাজমা এই দুটার সাথে কিন্তু একটা মিল আছে, তাই না? যখন আপনার শ্বাসকষ্ট হচ্ছে তখন বডি চাচ্ছে কি ভিতর থেকে কিছু প্লাগ কি বের করে দেওয়ার জন্য, তাহলে ভিতর থেকে কি করবে, বাতাসটাকে সজোরে উপরের দিকে ঠেলে দেবে, যেন বাতাসের সাথে কিছু কি বের হয়ে আসে, কাশি বের হবে। এই যে শুকনা কাশিটা বের হবে, এই শুকনা কাশিও আপনার কি করবে, শ্বাসকষ্ট আরো বাড়ায় দেবে। ঠিক আছে, সেই জন্য অনেক সময় দেখা যায় রোগীর কাশি অনেক দিন ধরে ভালো হচ্ছে না, আমরা কি কফের সিরাপের সাথে অ্যাজমা ড্রাগ দিয়ে দিই, মন্টেলোকাস দিয়ে দিই। ঠিক আছে, কারণ কি এই যে যদি শ্বাসকষ্টটা কমে যায় তাহলে কি কাশির প্রাদুর্ভাবও কি ধীরে ধীরে কমে যেতে পারে, সেই জন্য এরকম করে দেওয়া হয়। ওকে, রোগীর পালস দ্রুত বাড়তে থাকে, রোগী ঘামতে থাকে, মারাত্মক অবস্থা, রোগী কি হয়ে যেতে পারে, নীল হয়ে যেতে পারে, নীলাভ হয়ে যাওয়াকে কি বলে, সায়ানোসিস। বুকে ব্যথা হয়, রোগী দুর্বল অস্থির হয়ে যায়, কথা বলতে কষ্ট হবে, এবং কি সেকেন্ডারি ইনফেকশনও কি হয়ে যেতে পারে। যদি সেকেন্ডারি ইনফেকশন হয় শরীরে জ্বরও আসবে। ওকে, তাহলে দেখেন আপনারা এখানে উপরে ছবিটা আছে, ছবিটা দেখেন, পেজ নাম্বার দেখেন 38। 38 নম্বর পেজে 2 নম্বর এবং 4 নম্বর চিত্রটা একটু দেখেন। 2 নম্বর চিত্রটাতে কি বলছে, যে প্রথমে দিছে একজন নর্মাল ডায়ামিটার অফ আওয়ার কি ব্রঙ্কাই, এরপরে এটা কি ধীরে ধীরে কমে গেছে, এরপরে একেবারেই কি হয়েছে, কমে গেছে, তাই না? এখন এইটা দিয়ে যে পরিমাণ বাতাস ভিতরে ঢুকবে, এইটা দিয়ে সে পরিমাণ ঢুকবে না। একই বিষয় নিচেরটাও দেখাইছে, দেখেন একটা নর্মাল, আরেকটা কি একেবারে অ্যাজমাটিক। ঠিক আছে, তাহলে দেখেন এই ছিদ্রতে যে পরিমাণ বাতাস ঢুকবে, এই ছিদ্রতে সে পরিমাণ বাতাস ঢুকবে না, এই ছিদ্রতে যে পরিমাণ বাতাস ঢুকবে, এই ছিদ্রতে বাতাস ঢুকবে না। এইটা হচ্ছে অ্যাজমাটিক প্রবলেম। আর এইটা কি পাশের চিত্রটা দেখেন নিউমোনিয়ার প্রবলেম, অ্যালভিউলার এবং অ্যালভিউলার ড্রাফট কি পানি জমে যাচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এটা কি নিউমোনিয়ার প্রবলেম। ঠিক আছে, তাহলে অ্যাজমার জন্য এমন সব ওষুধ ব্যবহার করতে হবে যে ওষুধগুলো কি পারে এটাকে বের করে দিতে পারে, ভিতরে যে ফুলে আছে ইনফ্লামেশনের কারণে ফুলে আছে, এই ফুলাটা কমাতে পারে। ঠিক আছে, এই ফুলাটা কমানোর জন্য যে ওষুধগুলো ব্যবহার করে এগুলো হচ্ছে কি স্টেরয়েড, ইনফ্লামেশন কমায়।
স্টেরয়েড ব্যবহার করে মন্টেলোকাস ব্যবহার করে। আর এই যে এটাকে বাড়ানোর জন্য দেখেন এটাকে কমাবে না, সে কি এটা সহ এটাকে কি একটু মোটা করে দিবে, মানে কি ব্রঙ্কো ডাইলিউটর। এখন কি আগের চেয়ে জায়গাটা বেড়ে গেল না? ঠিক আছে, এই টাইপের ওষুধগুলো হচ্ছে কি অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ, সালবিউটামল, লিভোসালবিউটামল, তারপরে কি ইপ্রাডোপিয়াম ব্রোমাইড, ট্রোপোডোপিয়াম, থিওফাইলিন, ডক্সিফাইলিন, এই টাইপের ওষুধগুলো কি এই টাইপের কাজগুলো করে। ঠিক আছে, তাহলে মূলত ভিতরের দিকে যদি আমার শ্বাসকষ্ট বেশি হয়, এটাকে প্রসারিত করার জন্য আমি অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ, সালবিউটামল, লিভোসালবিউটামল এই টাইপের ড্রাগ খাবো। যদি সমস্যা খুব বেশি হয়, এগুলো আমরা ইনহেলারের মাধ্যমে নিতে পারি, নেবুলাইজারের মাধ্যমে নিতে পারি, তাই না? কিন্তু আলটিমেট যাচ্ছে ডাইরেক্ট ওইখানে, এটাই হচ্ছে কথা। খাইলে রক্তের মাধ্যমে যাবে, আর ইনহেলার আর নেবুলাইজারের মাধ্যমে দিলে কি ডাইরেক্ট যাবে। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত যদি আমরা বুঝি, ট্রিটমেন্টটা আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, সিম্পল ট্রিটমেন্টটা কি, যে অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ দিতে হবে, তারপরে কি ভিতরে যদি কোনো ইনফ্লামেশন থাকে সেটা কমানোর জন্য কি ওষুধ দিতে হবে, আর কি যদি আমাদের কফ এক্সপেক্টেরন জাতীয় কোনো ওষুধ থাকে সেই কফ এক্সপেক্টেরন জাতীয় ওষুধ কি ব্যবহার করতে হবে। ডোজেস ফর্ম অনুযায়ী আলাদা আলাদা। যদি সেকেন্ডারি ইনফেকশন হয় কি দিতে হবে, সেকেন্ডারি ইনফেকশন হয়ে যদি জ্বর আসে অ্যান্টিবায়োটিকও দিতে হবে। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা সরাসরি একটা ভাইরাল ডিজিজ, ভাইরাস ফ্লু। আমাদের ঠান্ডা কাশি হয় না মাঝে মাঝে, অনেক ছোঁয়াচে, একটা কাশি দিলে কি সবাই একদম আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, এই টাইপের ছোঁয়াচে ঠান্ডাগুলোকে কি বলে, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার বাংলায় হচ্ছে কি ফ্লু। ঠিক আছে, কি হবে, ঠান্ডা লাগবে, নাক দিয়ে পানি পড়বে, ঠিক আছে, শরীর গা ম্যাচ ম্যাচ করবে, শরীর গায়ে ব্যথা থাকবে, হালকা হালকা জ্বর হবে। ঠিক আছে, তাহলে নাক দিয়ে পানি পড়বে, চোখ মুখ লাল থাকবে, শরীরে কি ম্যাচ ম্যাচ করবে, শরীরে কি মানে নর্মাল ভালো লাগবে না। ঠিক আছে, শরীর ম্যাচ ম্যাচ করবে, শরীরে গায়ে হালকা ব্যথা থাকবে। ঠিক আছে, তারপর কি ওই যে কি বলে চিলিনেস আসবে, মনে হচ্ছে একটু বেশি শীত শীত করতেছে, এই টাইপের কি একটা ভাব চলে আসবে। ঠিক আছে, এটা কি দিয়ে হয়, ভাইরাস দিয়ে হয়। ভাইরাসটার নাম কি, প্যারামিক্সো ভাইরাস, প্যারামিক্সো ফ্যামিলির ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে, প্যারামিক্সো ফ্যামিলির ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসের কয়েকটা স্ট্রেন আছে, এ বি সি। ঠিক আছে, সাধারণত কি এ এবং সি দিয়ে হিউম্যানরা আক্রান্ত হয়, বি দিয়ে কি অন্যান্য জীবজন্তুরাও কি আক্রান্ত হতে পারে। এই পরিবারেরই একটা ভাইরাস হতে পারে কি নভেল করোনা ভাইরাস, তার মানে নর্মাল ফ্লু ভাইরাসের মতো একটা ভাইরাস। এখনো সেটা শনাক্ত হয়নি, হয়ে গেছে। ওকে, তাহলে আমরা চারটা রোগ বললাম, কি কি, অ্যালার্জিক রাইনাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর কি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ডিজিজ বললাম, একেবারে সিম্পল, কোনো চিকিৎসাও লাগে না, কিছুই না, 2-3 দিন পরে কি বেশি করে ভিটামিন সি খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে এমনি কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তার মানে এই রোগের চিকিৎসা হচ্ছে ভিটামিন সি আর জিঙ্ক, আর প্রচুর লেবু শরবত, আমলকি। তাহলে এখানে ইনভেস্টিগেশন বলে কিছু না, যদি নাকতে খুব বেশি পানি করে দিবেন, ঠিক আছে। তবে চিকিৎসা পারপাসে কি, যদি নাকতে খুব একটা পানি না পড়ে, সহজ মানে অবস্থা খুব বেশি জটিল না হয়, তাহলে কি ওষুধপত্র নেওয়ার দরকারই হবে। ক্লিয়ার কি না এটা? ভিটামিন সি আর হচ্ছে যদি জ্বর থাকে প্যারাসিটামল, যদি জ্বর না থাকে প্যারাসিটামল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে টোটাল আমরা শুধু পড়তেছি কি রোগটা কি, রোগটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এর ম্যানেজমেন্ট কি, মনে থাকবে না? এই চারটা রোগ তাহলে নেক্সট ক্লাসে কি মনে থাকবে। মঙ্গলবার আমরা পরের অধ্যায় পড়বো। পরের অধ্যায়ের নাম কি, ব্লাড অ্যান্ড ব্লাড ফর্মেটিভ ডিজিজ, তাই না? তার মানে ব্লাডটা খুব ভালোভাবে পড়ে আসবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।